হারসার, এই যে হারসার, আর রয়েছে সিংকুচি, তারপরে নিয়েছি ডিএফি, আর এখানে রয়েছে নিমখোল, আর এই যে ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোরন। বোরন কি কাজে লাগে, কেন গাছে দেওয়া হয়, সেটা তোমাদের পরে আলাদা একটা ভিডিওতে করে দেখাবো। রকম সুগন্ধি ফুলের গাছ রয়েছে, তার মধ্যে অন্যতম হলো এই গন্ধরাজ। অ্যাকচুয়ালি গন্ধরাজকে সোর্স অফ হ্যাপিনেস বলা হয়, তার কারণ হচ্ছে এর এত সুন্দর গন্ধে যে কেউ মোহিত হয়ে যেতে পারে। আমার বাগানে এতদিন অব্দি একটাও গন্ধরাজ গাছ ছিল না, আর মাও কিছুদিন ধরে বলছিল একটা গন্ধরাজ গাছ নিয়ে চলে যায়। আজ নার্সারি থেকে একটা গন্ধরাজ গাছ নিয়ে চলে এলাম। আর এই বেলফুলের গাছগুলো অনেকদিন থেকেই আমার কাছে রয়েছে, প্রায় 2-3 বছর ধরে, কিন্তু গাছগুলো দিয়ে ঠিকঠাক ভাবে নজর দেওয়া হয়নি আর গাছে খাবারও দেওয়া হয়নি। সেই কারণে গাছগুলোর গ্রোথ একেবারে বন্ধ হয়ে গেছে, আর যেহেতু গাছের গ্রোথ নেই তাই গাছে ফুলের পরিমাণ একেবারে কমে গেছে। তাই ভাবলাম এই গন্ধরাজ গাছের সাথে বেলি ফুলের গাছগুলোকেও আজকে রিপোর্টিং করে নেবো। কিভাবে রিপোর্টিং করলে এই গাছের গ্রোথ খুব ভালো হবে এবং আবার পুরো ফুলে ভর্তি হয়ে যাবে, এবং এই গাছের পটিং মিক্সে কি কি মিডিয়া ইউজ করতে হয়, মানে এই গাছের বেস্ট পটিং মিক্স কিভাবে তৈরি করতে হয়, তার সব ডিটেলস আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। এই গন্ধরাজ আর বেলি ফুল গাছের ব্যাপারে আরো একটা জিনিস বলে রাখি, এই গাছ ডাইরেক্ট সানলাইট খুব পছন্দ করে, মানে সারা বছর এই গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখতে হবে, কোনো শেড এরিয়াতে রাখা যাবে না, তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় আর গাছের গ্রোথও খুব ভালো হয়। মার্চ থেকে অক্টোবর অব্দি এই গাছগুলোতে কন্টিনিউ ফুল পাওয়া যায়, কিন্তু অক্টোবরের পর থেকে যখন এই ঠান্ডা পড়তে শুরু করে তখন এই গাছগুলো ডরমেন্সি পিরিয়ডে চলে যায়, তখন কিন্তু এই গাছে খুব একটা বেশি খাবারও দেওয়া যাবে না, বেশি ফার্টিলাইজার ইউজ করা যাবে না, এই সানলাইটে ফেলে রেখে দিতে হবে। কিন্তু যখনই মার্চ মাসে শুরু হবে তখন এই গাছগুলোকে নতুন করে রিপোর্টিং করতে হবে, বা যদি রিপোর্টিং করার দরকার না পড়ে তাহলে গাছগুলোতে যা যা খাবার দেওয়ার দরকার সেই খাবারগুলো দিয়ে গাছগুলোকে রেডি করতে হবে, যাতে গাছগুলো আবার ভালোভাবে গ্রোথ হয় এবং ফুলে পুরো ভর্তি হয়ে যায়। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও। গাছগুলো রিপোর্টিং করার জন্য আমি যে মিডিয়াগুলো এখানে নিয়েছি সেগুলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই। ক্যামেরাটা একটু কাছে আনো। এই যে গার্ডেন সয়েল, প্রায় 40 থেকে 50% গার্ডেন সয়েল নিয়েছি, একেবারে ঝুরঝুরে গুঁড়ো। তারপরে নিয়েছি 20% বালি, যে বাড়ি তৈরির জন্য যে হলুদ বালি, সেই হলুদ বালি। আর নিয়েছি গোবর সার, 20% গোবর সার। অনেকে গোবর সার না পেলে ভার্মি কম্পোস্ট ইউজ করে, যেহেতু আমার কাছে গোবর সার অ্যাভেলেবেল আছে সেই জন্য আমি গোবর সারটা ইউজ করছি। তবে গোবর সার ইউজ করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, মিনিমাম যেন 1.5 থেকে 2 বছরের পুরনো গোবর সার হয়, তাহলে খুবই ভালো হবে। আর সার হিসেবে যেগুলো আমি ব্যবহার করব সেগুলো নিয়ে নিয়েছি এখানে। তার মধ্যে এখানে রয়েছে হারসার, এই যে হারসার, আর রয়েছে সিংকুচি, তারপরে নিয়েছি ডিএফি, আর এখানে রয়েছে নিমখোল, আর এই যে ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোরন। বোরন কি কাজে লাগে, কেন গাছে দেওয়া হয়, সেটা তোমাদের পরে আলাদা একটা ভিডিওতে করে দেখাবো। আর এখানে নিয়েছি পটাশ, দেখো লাল পটাশ। পটাশ আমাদের 2 রকমের হয়, একটা সাদা পটাশ এসওপি আর একটা লাল পটাশ এমওপি। আমার প্রথম কাজ হচ্ছে এই 3টে মিডিয়াকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে ওই মিডিয়াতে পরিমাণ মতো এই সারগুলোকে আমি ব্যবহার করব। আগে আমি মিডিয়াগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিই। দেখো মিডিয়াটা আমার পুরো তৈরি হয়ে গেছে, মিডিয়াটা দেখো একেবারে ঝরঝরে। এই মিডিয়াতে একটুও জল দাঁড়াবে না, আর জল না জমলে গাছ খুব ভালো থাকবে। আর বাই চান্স মিডিয়াতে যদি জল জমে যায় তাহলে কিন্তু গাছের গোড়া পচে যাওয়ার চান্স থাকে, তখন কিন্তু গাছ খুব ভালোভাবে বাড়ে না, গাছ মরে যাওয়ার চান্স থাকে। তাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে মিডিয়াটা যেন ফার্স্ট সব থেকে ভালো হয়, এরকম ঝুরঝুরে হয়। আমার মিডিয়া মোটামুটি রেডি। এরপরে যে সারগুলো তোমাদেরকে দেখালাম সেই সারগুলো কতটা পরিমাণে আমি এই মাটিতে মেশাচ্ছি সেটা তোমরা একটু ভালো করে দেখে নাও, তাহলে তোমাদেরও খুব সুবিধা হবে। আসলে এই যে টব রয়েছে, এই যে 8 ইঞ্চি মাপের যে টব রয়েছে, এখানে যে মাটিটা এরকম টবে প্রায় 3 টব মাটি হবে, তো সেই পরিমাণে আমাকে সার ইউজ করতে হবে। সার বেশি ইউজ করা যাবে না, কারণ এই সারগুলো অতিরিক্ত পরিমাণে ইউজ করলে গাছের ক্ষতি হবে। যেহেতু এরকম 3টে টবের মাপে আমি মাটি তৈরি করেছি, সেখানটায় এই 1 মুঠো হাড় সিংকুচি একটু বেশি করে, 1 মুঠো একটু বেশি হবে, দিয়ে দিলাম। তারপরে নিমখোল, ডিএপি দেবো 1 চামচ মতো, পটাশ 1 চামচ, আর বোরন দেবো। বোরনটা খুব কম ইউজ করতে হয়, 4 চামচ আর হাফ চামচ। বোরন এই মাটির জন্য যথেষ্ট। দিয়ে এই মিক্সিংটা খুব ভালো করে মেশাতে হবে। আমার এই মিডিয়াতে গোবর সার রয়েছে, আর গোবর সার থাকলে পিঁপড়ে হওয়ার চান্সটা অনেক বেশি থাকে, তাই এই পিঁপড়ের হাত থেকে বাঁচার জন্য আমি মাটিতে অল্প পরিমাণে থাইমেট ইউজ করব। 1 চামচ থাইমেট
ইউজ করব। থাইমেট এই মাটিতে দিলে এই মাটিতে পিঁপড়ে বা কোনো খারাপ পোকামাকড় এই মাটিতে একেবারে হবে না, তাই থাইমেট একটু দিয়ে দিলাম। দিয়ে মাটিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে 8 ইঞ্চি মাপের টবটা নিয়েছি, এই টবটাতে আমি এই গন্ধরাজের গাছটা লাগাবো, গন্ধরাজ ফুলের গাছটা। এই বছর এই টবে থাকবে, পরের বছর এর গ্রোথ অনুযায়ী আমি টব চেঞ্জ করব। এখন ফার্স্ট কাজ হচ্ছে এই টবের নিচে যে হোলগুলো রয়েছে সেই হোলগুলোকে বন্ধ করা, কিন্তু ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক রাখার জন্য হোলগুলো তো মাস্ট দরকার। এই হোলগুলোকে ডাইরেক্ট রাখা যাবে না, তার কারণ হচ্ছে টবের মাটিতে যখনই জল দেবো তখন জলের সাথে মাটিও এই টবের নিচ থেকে বেরিয়ে যাবে। তাই এই হোলগুলোতে কিছু খোলামকুচি না হলে চিপস না হলে বালি দেওয়া যায়। আমি এখানে ছোট ছোট চিপস নিয়েছি, যেগুলো এই টবের নিচে দিয়ে দিলাম, আর তার উপরে অল্প করে বালি দেবো। দিলে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে, এই টবে একটুও জল জমবে না। যে কোনো ধরনের মাটিতে কষ্ট করে হলেও গাছ নিজেকে ঠিক সার্ভাইভ করে নিতে পারে, কিন্তু টবের ড্রেনেজ সিস্টেম যদি খারাপ হয় তাহলে কিন্তু গাছ নিজেকে সার্ভাইভ করতে পারে না, ধীরে ধীরে গাছ ড্যামেজ হয়ে যায় এবং মারা যেতে পারে। এর পরের কাজ হচ্ছে এই গ্রো ব্যাগ থেকে গাছটাকে বের করতে হবে। আসলে আমরা অনেকে কি করি, এই গ্রো ব্যাগটাকে বাঁচানোর জন্য গাছের উপর প্রেসার ক্রিয়েট করি, মানে গাছের মাটিকে নষ্ট করে দিই, গাছ অনেক সময় ভেঙে যায়। কিন্তু আমি এখানে এই 2 টাকার গ্রো ব্যাগের জন্য গাছটাকে নষ্ট করতে চাই না, তাই এই গ্রো ব্যাগের মায়া কাটিয়ে গ্রো ব্যাগটাকে কেটে দিয়ে সেখান থেকে গাছটাকে তুলে নিলাম আর গাছের নিচের কিছুটা মাটি ছাড়িয়ে নিলাম, কারণ মাটিটা খুব একটা ভালো ছিল না। এরপরে টবের নিচে পরিমাণ মতো মাটি দিয়ে গাছটাকে একেবারে মিডিল করে বসিয়ে নিতে হবে। গাছ মিডিলে বসলে তবে দেখতে বেশি ভালো লাগে, তাই গাছটাকে মিডিল করে বসিয়ে নিয়ে এরপরে 4 সাইডে ভালো করে মাটি চেপে চেপে দিতে হবে, ঠিক আমি যেভাবে করছি। এই গন্ধরাজ গাছটা বসানো কমপ্লিট। এরপরে যে গাছগুলো বসাবো সেগুলো হচ্ছে আমার ঘরে সেই পুরনো যে বেলফুলের গাছগুলো রয়েছে, এই গাছগুলো অনেক দিন থেকে ঠিকঠাক কেয়ার করা হয়নি, প্রায় 2-3 বছর সেম ভাবে পড়ে রয়েছে, তাই ভাবলাম এগুলোকেও বসিয়ে নিই। এর জন্য সেম মাটি দরকার, তাই আমি মাটি একসাথে তৈরি করে নিয়েছি আর গাছগুলো থেকে কিছুটা পরিমাণে মাটি ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু গাছগুলো প্রায় 2-3 বছর ধরে সেম মাটিতে রয়েছে আর খুব একটা বেশি খাবারও এই গাছগুলোতে দেওয়া হয়নি, তাই এই মাটির মধ্যে সেরকম কোনো খাবার বা সার কিছুই নেই। সেই কারণে এই পুরোনো মাটিকে বেশিরভাগটা ছাড়িয়ে দিয়ে নতুন মাটি দিয়ে আবার এই গাছগুলোকে নতুন ভাবে বসালে খুব তাড়াতাড়ি ফুলও আসবে। আগের টবটার মতো ঠিক সেম ভাবেই এই টবেরও ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নিলাম। টবের ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক ভাবে রেডি করে নিয়েছি। এর উপরে একটা মাটির লেয়ার দেবো, তারপরে এই গাছটাকে আমি বসাবো। যেহেতু গাছের গোড়া থেকে অনেকটাই মাটি আমি ছাড়িয়ে নিয়েছি, তাই গাছটাকে একটু ডিপ করে বসিয়ে উপরে একটু বেশি করে মাটি দিয়ে দিতে হবে। এই গাছটাকেও একেবারে টবের মিডিল করে বসিয়ে নিয়েছি, এরপরে পুরো মাটি দিয়ে ভর্তি করে দেবো। তোমাদের বাড়িতে যে বেল ফুলের বা রজনীগন্ধা ফুলের গাছগুলো অনেক পুরনো হয়ে গেছে, হয়তো আর ফুল বেশি হচ্ছে না বা গাছের গ্রোথ খুব একটা ভালো হচ্ছে না, তোমরা ঠিক এইভাবে গাছগুলোকে আবার নতুন করে রিপোর্টিং করতে পারো। এইভাবে মিডিয়া তৈরি করে ঠিক এই প্রসেসে যদি তোমরা গাছকে রিপোর্টিং করো তাহলে এই গাছে আবার প্রচুর পরিমাণে ফুল হবে এবং গাছের গ্রোথও খুব ভালো হবে। গাছগুলো বসানো কমপ্লিট। আর একেবারে শেষে আমি গাছে জল দেওয়ার সময় যে ইম্পর্টেন্ট কাজটা সবসময় করে থাকি সেটা হলো এই হিউমিক অ্যাসিড। অ্যাকচুয়ালি হিউমিক অ্যাসিডকে আমি গাছের সঞ্জীবনী বলে থাকি। তার কারণ হচ্ছে গাছগুলো বসানোর সময় বা গাছ থেকে মাটি ছাড়িয়ে নেওয়ার সময় গাছের শিকড়গুলো যে পরিমাণে স্ট্রেস পায়, সেই স্ট্রেসের হাত থেকে এই হিউমিক অ্যাসিডই একমাত্র গাছকে বাঁচাতে পারে এবং গাছের গ্রোথকে ঠিকঠাক ভাবে বৃদ্ধি করতে সাহায্য করে এই হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডকে আমি কেন গাছের সঞ্জীবনী বলে থাকি এবং এই হিউমিক অ্যাসিড কিভাবে গাছে ব্যবহার করতে হয়, কোন সময়ে এবং কতটা পরিমাণে ব্যবহার করতে হবে, সে ব্যাপারে তোমাদের জন্য একটা ডিটেলস ভিডিও আনতে চলেছি। এই হিউমিক অ্যাসিডের ব্যাপারে একটা কমপ্লিট নলেজ তোমাদেরকে দেওয়ার জন্য। গাছগুলোতে জল দেওয়া কমপ্লিট। এরপরে এই গাছগুলোকে মিনিমাম 4 থেকে 5 দিনের জন্য এমন একটা শেড এরিয়াতে রাখতে হবে যেখানে ডাইরেক্ট সানলাইট আসে না। 4-5 দিন পরে এই গাছগুলোকে ডাইরেক্ট সানলাইটে বের করে দেবো।